আমার ছেলে কিভাবে মারা গেল, কেন মারা গেল, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। কইছে যে আমার মানে ওর যখন বিয়ে হবে খুব ধুমধাম করে হবে, তা আমরা কইছি হ্যাঁ বাবা তুমি যেভাবে বলবা ঠিক সেইভাবেই হবে। তাও অনেক হয়রানি করার পরে আজ 1.5 বছর পরে আজ খবর পেলাম আমার ছেলে মারা গেছে। সময় চ্যানেলে নিউজ দিছি, 5টা পত্রিকায় নিউজ দিছি, ঢাকা মেডিকেল খুঁজছি, সোহরাওয়ার্দী হাসপাতাল খুঁজছি, পঙ্গু হাসপাতাল খুঁজছি, কোথাও আমার লাশের সন্ধান দিতে পারে নাই। আমার ছেলের জীবিত না লাশ কোনো কিছুর সন্ধান দিতে পারে নাই। না দেওয়ার পরে আমি দীর্ঘ 1 বছর খোঁজার পরে যখন শুনতে পারলাম যে বেওয়ারিশ লাশ হিসাবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে, তখন আসলাম ঢাকা মেডিকেল, আবার ঢাকা মেডিকেল আসলাম। সেখান থেকে খুঁজতে একবার পরে শাহবাগ থানায়, একবার পরে ঢাকা মেডিকেলে, এরকম করে ঘুরতে পরে শাহবাগ থানার থেকে সাংবাদিকের মাধ্যমে শাহবাগ থানার থেকে আমাকে একটু সহযোগিতা করলো। সেখান থেকে আমার ডিএনএ নিল। ডিএনএ পরীক্ষা করার পরে পজিটিভ পাইছে। এখন আমার ছেলে মারা গেছে। আমার ছেলে কিভাবে মারা গেল, কেন মারা গেল, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। শুধু মারা গেছে এতটুকুই জানলাম ডিএনএ টেস্টের মাধ্যমে, তাও অনেক হয়রানি করার পরে আজ 1.5 বছর পরে আজ খবর পেলাম আমার ছেলে মারা গেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারলাম। সরকারের কাছে আমার আবেদন, আমার আকুল আবেদন, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটারে হারানোর পরে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার শেষ ভরসা ছিল একমাত্র আমার ছেলে, আমার ছেলে বেওয়ারিশ হিসাবে দাফন হবে কেন? হ্যাঁ, আমি আমার ছেলের লাশ আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে বাড়ি আছে, ঘর আছে, আমি ছেলের বাপ এখনো বাইসা আছি। আমার ছেলের লাশ আমি বাড়িতে নিয়ে দাফন করব। সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলের লাশটা যত দ্রুত সম্ভব সরকারি ভাবে আমার ছেলের লাশটা যেন আমার বাড়িতে পাঠানো হয়, এবং গেজেটে যেন তার লাশ, শহীদের খাতায় তার লাশ নাম যেন থাকে। ছেলের কথা আর কি বলবো, আসলে আমার ছেলের ব্যাপারে কোনো কথাই আমার আসে না। আমার ছেলেটা অনেক আমি ত্যাগ স্বীকার করছি, পরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আমার শাশুড়ি ওর জন্য অনেক কষ্ট করছে। এখনো আমার শাশুড়ি মানে ওর কথা বললেই অন্যরকম হয়ে যায়। তারপরে ওর জন্য যে আমি যেই ত্যাগটা স্বীকার করছি, আমি আমার হয়রানি করছে, আমি হ্যাকারের হাতে ধরা পড়ছি। ওইখানে আমার 6,000 টাকা আমার কাছে নিছে। তারপরে বলছে যে ওদের কাছে লাশ আছে, আমার অনেক ঘুরাইছে। আমি সোনারগাঁ থানায় গেছি, ওইখানেও আমার ঘুরাইছে। তারপরে আমি ঢাকা মেডিকেল আসছি, ওইখানেও আমার ঘুরাইছে, আমার অনেক হয়রানি করছে। এই যে আপনারা আজকে ভিডিও করলেন, আমার মেয়ে বলতেছে আম্মু আমার ভাইটা বলছিল যে ওর যখন বিয়ে হবে, আমরা 25 সালে ওর বিয়ে দিতে চাইছিলাম, তো কইছে যে আমার মানে ওর যখন বিয়ে হবে খুব ধুমধাম করে হবে। তা আমরা কইছি হ্যাঁ বাবা তুমি যেভাবে বলবা ঠিক সেইভাবেই হবে। পত্রিকায় নিউজ দিলাম। সেই যেদিন বাসা থেকে বের হয়েছিল বা কোনো কথা হয়েছিল, শেষ কথা 4 তারিখে ও হইলো, ওই 4 তারিখে আমাদের ওইখানে লোক মারা গেছিল। সেই লোকের কাছে ওই লোকরে ভ্যানে কইরা দোকানে টাকা উঠাইছে। আরো মানুষ ছিল, ওই লোকটা গোসল করাইছে, কাপড় টাপড় এগুলা করছে ওরা সবাই মিলা। তারপরে হইলো আমি জানতে পারছি যে ও এরকম এগুলাতে আসিল। রাত্রেও বাজার করছে আমার জন্য, বাজার করে নিয়ে আসছে। আমরা সবাই একসাথে ভাত খাইছি, খাওয়া দাওয়া কইরা আমরা ঘুমাইছি। তারপরেও আমাকে বলে নাই ও যে মিছিলে গেছিল, ওর বোনের কাছে বলছে। তারপরে আমি কইছি যে কেন বাবা তুমি মিছিলে যাও, ওরা সবাই তোমাদেরকে সামনে রাখবে আর তোমরা হইলো মাঝখান থেকে তোমরা গুলি খাবা। বলছে যে রাত্রে ওর পিছনের একটা ছেলেরে গুলি করছে, ওর গুলি লাগে নাই। তা আমি কইছি বাবা তুমি এগুলাতে যাইও না বাবা, তুমি আমার একটা বাবা, আমার আর কেউ নাই বাবা তুমি ছাড়া। ও কইছে যে না আম্মু তুমি এগুলো চিন্তা করো না আম্মু, আমি ভালো আছি, ভালো থাকবো, আমি মানুষের উপকার করি, আমারও অবশ্যই ক্ষতি হবে না, এরকম কথাও আমার বলছে। ও তো চলে গেছে, মানে অনেক স্মৃতি ওর আছে। আমি এগুলো কোনোদিনও আমি মা ভুলতে পারবো না, এগুলো ভুলার মতন না। ও মানে
আমি কোনো রাত ঘুমাইতে পারি না আমার ছেলের জন্য। এই ও যাওয়ার পর থেকে এক রাতও আমি ফুল ঘুমাই নাই। মানে সব সময় আমার ওর কথাই মনে হয়, ওর জন্য আমি অসুস্থ হয়ে গেছি। আর ওর জন্য মানে আমার মাথার সেন্সও আমার একটু উলট পালট হয়ে গেছে, মনে থাকে না, অনেক সমস্যা হয়ে গেছে।